সম্প্রতি ঘটে যাওয়া নানা অনিয়ম নিয়ে অভিযোগে তির্যক আঙুল উঠেছে তার দিকে। অপরাধ নিয়ন্ত্রণে ব্যর্থ দাবি করে পদত্যাগের দাবি জানিয়েছেন শিক্ষার্থীরা, দিয়েছেন আলটিমেটামও। এবার সেই স্বরাষ্ট্র উপদেষ্টাকে নিয়ে নিজের সামাজিক যোগাযোগ মাধ্যমে কড়া স্ট্যাটাস দিয়েছেন অনলাইন অ্যাক্টিভিস্ট ও ব্লগার পিনাকি ভট্টাচার্য। দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে স্বরাষ্ট্র উপদেষ্টাকে কয়েকটি প্রশ্ন ছুড়ে দিয়েছেন তিনি। ডাক্তার পিনাকি ভট্টাচার্য সবসময় আমাদেরকে হট কেক খাওয়ান, হট নিউজ দেওয়াটাই উনার যেন চরিত্রের একটা অংশ। আজকে একটি হট নিউজ উনি দিলেন। এই মুহূর্তে বাংলাদেশের ইত্তেফাক পত্রিকায় ব্রেকিং নিউজ হয়েছে এটি। এখানে যা হেডলাইন করেছে, স্বরাষ্ট্র উপদেষ্টা হলে যা করতেন পিনাকি ভট্টাচার্য। উনি যদি স্বরাষ্ট্র উপদেষ্টা হতেন তাহলে এই মুহূর্তে কি করতেন? উনার ভেরিফাইড ফেসবুক আইডিতে সেই পোস্টটি উনি করেছেন। আসিফ নজরুল, হ্যাঁ আসিফ নজরুল স্যার, আপনি কোথায়? একদম চুপচাপ। গত সরকারের আমলে, হ্যাঁ যে পতিত সরকারের আমলে আপনার অনেক বলিষ্ঠ কণ্ঠে প্রতিবাদ শুনছি। আইন নিয়ে অনেক কথা বলতেন, মানুষকে আইন বুঝাইতেন, বিভিন্ন টক শুনতে যায় আইনের কথা বলতেন। এখন একটু আইনের কথা বলেন না কেন? আমরা আপনার মুখে আইনের কথা শুনতে চাই। দেশের আইনের ব্যবস্থা কেমন চলতেছে, মানুষ কতটা আইন মাইনা চলতেছে, এখন তার উপরে আপনি দোষ দিতে পারবেন না। এবছর নির্বাচন না হলে বিএনপি সামনের বছর ঈদের পর কঠিন আন্দোলন করবে। বিএনপি এ ধরনেরই বার্তা দিচ্ছে। জনগণ বিএনপির বার্তাকে এভাবেই ট্রান্সলেট করছে। দর্শক, বিএনপির দুদু, যাকে মজা করে বলেন যে দুদুকে দুদু দাও, দুদু শিশুর মতো কথা বলছে। হ্যাঁ ঠিক সেরকমই আরেকটা পারফরমেন্স বিএনপির দুদুর। এবছরের মধ্যেই নির্বাচন দিতে হবে। বিএনপির খেলা আপনারা এখনো দেখেন নাই। তাহলে কি অবশেষে স্বরাষ্ট্র উপদেষ্টা হতে যাচ্ছে ডক্টর পিনাকি ভট্টাচার্য? প্রিয় দর্শক, সামাজিক যোগাযোগের মাধ্যমে বর্তমানে কিন্তু তোলপাড় সৃষ্টি হয়েছে এই বিষয়টি নিয়ে, এবং স্বরাষ্ট্র উপদেষ্টাকে কড়া হুঁশিয়ারি দিয়েছেন পিনাকি ভট্টাচার্য। কি হুঁশিয়ারি দিয়েছেন, আর আসলেও তিনি কি স্বরাষ্ট্র উপদেষ্টা হতে যাচ্ছেন কিনা, বিস্তারিত জানতে চলেছেন আজকের এই ভিডিওর মাধ্যমে। তাছাড়াও রয়েছে আজকের এই ভিডিওর ভিতরে খুব গুরুত্বপূর্ণ ভিডিও। ডক্টর আসিফ নজরুল, যিনি বর্তমানে আইন উপদেষ্টা রয়েছে, তাকে নিয়ে কিন্তু মালেক আফসারী কড়া ভাষায় কিছু কথা বলেছে। যেই ভিডিওর অংশ বিশেষ আপনারা ভিডিওর শুরুতেই দেখছেন, দেখেই হয়তো বুঝতে পেরেছেন যে আজকের এই ভিডিওটি কতটুকু গুরুত্বপূর্ণ হতে চলেছে। সবাইকে বলবো একটু ধৈর্য সহকারে আজকের ভিডিওটি আপনারা দেখবেন এবং না টেনে দেখবেন। তো চলুন তাহলে আর কথা না বাড়াই, একটা লাইক দিয়ে বিস্তারিত সবগুলো ভিডিওর বিশ্লেষণ বা আলোচনাগুলো শুনে আসি। ডাক্তার পিনাকি ভট্টাচার্য সবসময় আমাদেরকে হট কেক খাওয়ান, হট নিউজ দেওয়াটাই উনার যেন চরিত্রের একটা অংশ। আজকে একটি হট নিউজ উনি দিলেন। এই মুহূর্তে বাংলাদেশের ইত্তেফাক পত্রিকায় ব্রেকিং নিউজ হয়েছে এটি। এখানে যা হেডলাইন করেছে, স্বরাষ্ট্র উপদেষ্টা হলে যা করতেন পিনাকি ভট্টাচার্য। উনি যদি স্বরাষ্ট্র উপদেষ্টা হতেন তাহলে এই মুহূর্তে কি করতেন? উনার ভেরিফাইড ফেসবুক আইডিতে সেই পোস্টটি উনি করেছেন। এই ভেরিফাইড ফেসবুক আইডির পোস্টটি হুবহু তুলে ধরেছেন ইত্তেফাক পত্রিকা। দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে স্বরাষ্ট্র উপদেষ্টাকে কয়েকটি প্রশ্ন ছুড়ে দিলেন লেখক, ব্লগার ও বিশিষ্ট অনলাইন অ্যাক্টিভিস্ট পিনাকি ভট্টাচার্য। এ সময় তিনি স্বরাষ্ট্র উপদেষ্টা হলে যেসব পদক্ষেপ নিতেন সেগুলো তুলে ধরেন। সোমবার 24শে ফেব্রুয়ারি সকালে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে তার ভেরিফাইড পেজে দেওয়া এক পোস্টে তিনি এসব কথা তুলে ধরেন। পোস্টে পিনাকি লেখেন, স্বরাষ্ট্র উপদেষ্টা, আপনি কয়টাই থানা ভিজিট করেছেন? আপনি এ পর্যন্ত কয়টা থানা ভিজিট করেছেন? কয়টা থানা আপনি গিয়েছেন? কয়বার আপনার বাহিনীর লোকদের সাথে মাঠে গিয়ে দেখা করেছেন? কতবার আপনার বাহিনীর লোকদের সাথে মাঠে গিয়ে দেখা সাক্ষাৎ করেছেন? তাদের সাথে ক্যান্টিনে খেয়েছেন? তাদের পরিবারের খোঁজখবর নিয়েছেন? তারা যেন উদ্বুদ্ধ হয় এমন কাজ করেছেন? কথা বলেছেন? তাদের সাথে কি কথা বলেছেন? তারা উদ্বুদ্ধ হয়, তারা যেন আন্তরিক হয় কাজে, তাদের সাথে মাঠে ঘাটে যাওয়া, তাদের সাথে ক্যান্টিনে খাওয়া, তাদের সাথে একটা ভালোবাসা বিনিময় করা, পুলিশ বাহিনীকে উৎসাহিত করা, সেটা কয়বার করেছেন? উনি প্রশ্ন রেখেছেন। যেই বিশাল বাহিনীর নেতা আপনি, সেই বাহিনীর লোকেরা যেন বুঝে আপনি তাদের পিতার স্নেহে নেতৃত্ব দিচ্ছেন। ওই বাহিনীর তারা যেন বুঝে আপনি তাদের গার্জিয়ান, পিতার মতো আপনি তাদেরকে স্নেহ করছেন। তাহলেই ওরা আপনার জন্য হাসতে হাসতে জীবনটা দিয়ে দিতে পারবে। যখন আপনি সেই ভালোবাসা দিতে পারবেন, তখন তারা হাসতে হাসতে আপনার জন্য প্রয়োজনে জীবন দিতে পারবে। আপনার কোনো পরিকল্পনা লাগবে না, কোনো প্রমোদনা দেওয়া লাগবে না। তারা নিজেরাই নিজের কাজটা সবচেয়ে ভালো করে করার চেষ্টা করবে, কারণ সে জানবে আপনি আন্তরিকভাবেই আপনার বাহিনীকে নিয়ে গর্ব করতে চান। প্রিয় দর্শক, চমৎকার কথাগুলা। আমি কথাগুলা কবি সাহিত্যিকের ভাষায় উনি লিখেছেন। ভালোবাসাটার মূল্য কিন্তু $1,000,000 দিয়ে হয় না। ভালোবাসা স্বল্প একটি উপহার বা স্বল্প কথার ভিতরে আপনি মানুষকে ভালোবাসতে পারেন। তিনি লেখেন, গভীর রাতে প্রেস কনফারেন্স ডেকে আলগা কি সিরিয়াসনেস না দেখিয়ে রাতেই যদি নিজে টহল দল নিয়ে ঢাকার এলাকায় যেতেন, আজকেই পরিস্থিতি পাল্টে যেত। মানে
রাত 3টার সময় স্বরাষ্ট্র উপদেষ্টা যে সাংবাদিক সম্মেলন করেছে সেটা না করে, সিরিয়াসনেস না দেখিয়ে বরঞ্চ একটা টহল দল নিয়ে উনি ঢাকার অলিতে গলিতে বের হলে তাহলে আজকেই চেহারা পাল্টিয়ে যেত। ডক্টর পিনাকি ভট্টাচার্য ওনাকে পরামর্শ দিচ্ছেন। তিনি আরো লেখেন, আমি স্বরাষ্ট্র উপদেষ্টা হলে আজকেই গাড়ি ভর্তি করে খাবার আর পানীয় নিয়ে প্রত্যেক টহল দলের সাথে দেখা করতাম। মানে আমি যদি স্বরাষ্ট্র উপদেষ্টা হতাম ডক্টর পিনাকি ভট্টাচার্য, তার মানে ডক্টর পিনাকি ভট্টাচার্য স্বরাষ্ট্র উপদেষ্টা হওয়ার জন্য আগ্রহী। আর উনি যেহেতু আগ্রহী আর বাংলাদেশের তরুণ সমাজ যেহেতু বলডোজার বাহিনী বের করতে পেরেছেন উনি, তাহলে বাংলাদেশের সন্ত্রাসী দমনের জন্য 1 উইক সময় লাগবে ডক্টর পিনাকি ভট্টাচার্যের। এটা আমি চ্যালেঞ্জ করে বলছি আপনাদেরকে, আপনারা যারা আমার প্রিয় দর্শক আছেন আমি তাদেরকে বলছি যে ডক্টর পিনাকি ভট্টাচার্যের প্রতি আমার এরকম বিশ্বাস যে 1 সপ্তাহ সময় লাগবে বাংলাদেশে কোনো দলের, কোনো গোত্রের, কোনো বংশের লোক লাঠি ছুটা নিয়ে রাস্তায় বের হবে না। তারা এমনিতেই ওই তসবি আর টুপি মাথায় পরে ফেলবে, হাতে তসবি নিয়ে আল্লাহ আল্লাহ জপবে। সেই অবস্থায় জনগণকে ফিরিয়ে নিতে পারবে একমাত্র স্বরাষ্ট্র উপদেষ্টা ডক্টর পিনাকি ভট্টাচার্য হলে। অন্য আরো অনেকে আছেন হতে পারবেন, আমাদের সাংবাদিক ইলিয়াস ভাই ও তুকুর, ওই যে ছোট মরিচের ঝাল বেশি সেটা কিন্তু সাংবাদিক ইলিয়াস ভাই। মানুষটার ছোট দেখতে শুনতে কিন্তু ঝাল কিন্তু সাংঘাতিক। তাই ডক্টর পিনাকি ভট্টাচার্য অথবা ইলিয়াস ভাইয়ের মতন লোক বর্তমান সময়ে বাংলাদেশের উপদেষ্টা হওয়া, বিশেষ করে স্বরাষ্ট্র উপদেষ্টা হওয়া খুবই জরুরি। এখানে তিনি লিখেছেন, সারা রাত ঢাকার রাস্তায় চষে বেড়াতাম, নাগরিকদেরকে সাহস দিতাম, সকালে ফজরের নামাজের সময় একটা মসজিদের সামনে দাঁড়িয়ে থাকতাম, মুসল্লিদেরকে সালাম দিয়ে কৌশল বিনিময় জিজ্ঞাসা করতাম। আমাদেরকে কি উৎসাহ, কি অনুপ্রেরণা যোগাচ্ছে ডক্টর পিনাকি ভট্টাচার্য দেখুন। যতদিন আইন শৃঙ্খলা ঠিক না হয় ততদিন এই কাজ করতাম, প্রত্যেকটা নাগরিক নিরাপদ বোধ না করলে আমি ঘুমাতে যেতাম না। প্রিয় দর্শক, এটাই দেশপ্রেমী নেতা, এভাবেই দেশপ্রেমী নেতা হওয়া লাগবে। আপনি যত দেশপ্রেমী হতে চান প্র্যাকটিক্যাল হওয়া লাগবে, প্র্যাকটিক্যাল মানুষকে দেখাতে হবে। আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টাকে এরকম প্র্যাকটিক্যাল হওয়া লাগবে, নতুবা ডক্টর পিনাকি ভট্টাচার্যের মতো লোককে আমরা হাতে পায়ে ধরে নিয়ে আমরা স্বরাষ্ট্র উপদেষ্টা করতে হবে। আসিফ নজরুল, হ্যাঁ আসিফ নজরুল স্যার, আপনি কোথায়? একদম চুপচাপ। গত সরকারের আমলে, হ্যাঁ ওই যে পতিত সরকারের আমলে আপনার অনেক বলিষ্ঠ কণ্ঠের প্রতিবাদ শুনছি। আইন নিয়ে অনেক কথা বলতেন, মানুষকে আইন বুঝাইতেন, বিভিন্ন টক শোতে যায় আইনের কথা বলতেন। এখন একটু আইনের কথা বলেন না কেন? আমরা আপনার মুখে আইনের কথা শুনতে চাই। দেশের আইনের ব্যবস্থা কেমন চলতেছে, মানুষ কতটা আইন মাইনা চলতেছে, এখন তার কারো উপরে আপনি দোষ দিতে পারবেন না, কারণ আপনি তো দেশ চালাইতেছেন, আপনার লোকজনই দেশ চালাইতেছে। তো বর্তমানে আইন নিয়ে কিছু বাণী দেন, আমরা শুনতে চাই। অস্থির হয়ে গেলাম তো, কোনো সত্য কথা তো কেউ বলে না, কোনো দলই সত্যি কথা বলে না। তবে একজন বলছে, তাকে নিয়ে কথা বলতে হবে, আমার প্রিয় গায়ক আসিফ আকবর। আসিফ আকবর। আর বিএনপির যে কাহিনী শুনছি সারা দেশ থেকে, চাঁদাবাজি, দখল, মামলা করা, মানুষকে জিম্মি করা, এইভাবে যদি চলে তাহলে বিএনপিরও আওয়ামী লীগের পরিস্থিতি সময় লাগবে না। অলরেডি মানুষ বিরক্ত হয়ে যাচ্ছে। আমার মনে হয় দলের হাইকমান্ড ব্যবস্থা গ্রহণ করছেন, কতটুকু সঠিকভাবে করতে পারে সেটা দলের হাইকমান্ডকে বুঝতে হবে। যদি ভুল করে তাহলে এখনকার যে জেনারেশন বিনা চ্যালেঞ্জে কাউকে ছেড়ে দিবে না। সত্যি কথা কারো মুখে শুনি না। গত 6 মাস যাবৎ একজন সত্যিবাদী লোক খুঁজতেছিলাম, মানে যারা রাজনীতির সাথে জড়িত, কাউকে পাচ্ছিলাম না। আওয়ামী লীগের এত অপকর্ম শুধু বাংলাদেশের মানুষ বলে না, কিন্তু জাতিসংঘ থেকেও তদন্ত করে বলতেছে যে ওরা অপরাধী। কিন্তু একটা মানুষ পাইছেন এত বড় দলের, যে দল তারা দাবি করে দেশের অর্ধেক লোকই তাদের সাপোর্ট করে, কিন্তু দেশের অর্ধেক লোকের মধ্যে কি একজন লোক পাইছি আমরা যে সামনে এসে বলছে যে হ্যাঁ কথাগুলো ঠিক, আসলেই কিন্তু আমাদের অনেক ভুল হয়েছে, আমরা অনেক অপকর্ম করছি, ব্যাংক লুট তলাশ করছি, মানুষ গুম করছি, আয়না ঘর বানাইছি, কিছু একটা বলছে একজন মানুষও না, বলে নাই। আবার এখন দেখেন চারিদিকে একটা রব উঠে গেছে, চারিদিকে চাঁদাবাজ চাঁদাবাজ চাঁদাবাজ। হ্যাঁ, কোনো কিছু বাদ যাচ্ছে না, কোনো কিছু না। আমার একেবারে স্বচক্ষে দেখা, আমার বোনের একটা দোকান আছে, হ্যাঁ জায়গাটার নাম বললাম না, হার্ডওয়্যার ব্যবসা ওনার, হ্যাঁ অনেক পুরোনো ব্যবসা। তো তার সামনেই কিন্তু একটা টেম্পো স্ট্যান্ড, ওইটা দখল নিয়ে কিছু কথা তার কাছে শুনলাম, কিছু কথা তার কাছে শুনলাম, যা মানুষের কাছে শুনতাম, যা ফেসবুকে দেখতাম, তার চেয়েও ভয়াবহ। দল একটা না তো, দল 3-4টা হয়ে গেছে। একটা হলো পুরনো আওয়ামী লীগ, যারা বর্তমান বিএনপির সাথে হাত মিলাইছে, এবং আওয়ামী লীগের মধ্যে আবার অনেক রকম লীগ ছিল, তো শিশু লীগ, শ্রমিক লীগ, নার্স লীগ, ডাক্তার লীগ, বহু রকম লীগ ছিল, এবং ওদের মধ্যে টেম্পো লীগ, রিক্সা লীগ, এগুলো ছিল। ওরা এইসব ভিড় করছে, আমার বোনের দোকানে যারা চাঁদা দাবি করছে, চাঁদাও না, ওরা বলছে যে আমরা পিকনিকে যাব, 10,000 টাকা দেন। না দিয়া পারে নাই, 5,000 টাকা দিতে বাধ্য হয়েছে। কিন্তু বিএনপির মধ্যে কিন্তু আমরা কোন নেতার মুখে, কারো মুখে কি আমরা শুনছি যে হ্যাঁ আমাদের লোকজন চাঁদাবাজি করতেছে? হ্যাঁ শুনছি, কারণ হাইকমান্ড থেকে বলছে, হাইকমান্ড স্বীকার গেছে। তো কারণ ওই যে বহিষ্কার করছে, বহিষ্কার করা মানে তো স্বীকার যাওয়া, কিন্তু তারপরে কি থামাইতে পারতেছে? থামাইতে পারতেছে না। কেন থামাইতে পারতেছে না? এর পিছনে কারণ কি জানেন? এর পিছনে কারণ জানেন? অভাব। চাকরি নাই, বাকরি নাই, বেকার ছেলেপেলেরাই বেশি রাজনীতিতে যা যোগ দিছে।
এটা শুধু এখন না ভাই, এটা এখন না, এটা আওয়ামী লীগের আমল থেকে গত 15-16 বছর যাবত দেখতেছি তো বেকারের সংখ্যা বেশি। সারাদিন যায় অফিসে বসে থাকে, সারাদিন অফিসে বসে থাকে, কোনো কাজ কাম নাই। অফিস থেকে 10-12 জন করে এদিকে পাঠায় ওদিকে পাঠায়, ওদের কাজ টাজ করে, বুঝিনি তো অনেক রকম কাজ থাকে, কিন্তু অনেক রকম কাজ। অমুক জায়গায় অমুকে টাকা পাবে, দিতেছে না, আমগুলো যা 12 জন চলে যায় ওখানে যে ওই টাকাটা আদায় করে এই ধরনের। ওইটা বলবে না যে পুলিশকে জানা পুলিশ নিয়ে যাও ওইখানে, ওইটা বলবে না, নিজেরাই বিচার করে ফেলাইব। এগুলো দেখে আসতেছি, কেউ সত্যি কথা বলে না, কিন্তু আছে সত্যিবাদী আছে। আমার খুব পছন্দের একজন মানুষ উনি আসিফ আকবর। হ্যাঁ, পুরুষ কণ্ঠ, ছেলে হলেই কিন্তু পুরুষ কণ্ঠ হয় না। আসিফ আকবরের কণ্ঠ পুরুষ কণ্ঠ, সত্যি কথা বলছে, চরম সত্যি কথা। যে চারিদিকে যে কাহিনী শুনতেছি বিএনপির, এটা ভালো না। উনি বলছে এই জেনারেশন মেনে নিবে না। দেখেন ওনার এই কথাগুলো নিশ্চয়ই হাইকমান্ডের কানে যাবে, উনি নিশ্চয়ই একটা ব্যবস্থা নিবে, কঠিন ব্যবস্থা নিবে। এই সত্যটা তারা যদি ধামাচাপা দিতে চায় ভুল করবে, বরঞ্চ এই সত্যটাকে সামনে তুই না, এদের বিচারের ব্যবস্থা কইরা দলটাকে গুছাইতে হবে। এত বড় একটা দল, এত গুছানো, হায় গত 15-16 বছর আপনারা তো ভিতরে দলটাকে গুছাইতে পারতেন, কিচ্ছু করেন নাই। দেখেন না জামাতে ইসলাম কি সুন্দরভাবে দল গুছাই ফেলছে। আবার ওই যে শিবির দেখেন, ওইখানে কোনো বেকার লোক আছে? কোনো বেকার লোক পাবেন না, প্রত্যেকটা ছেলে শিক্ষিত। আপনারা তো জানেন যে জামাতে একবার ঢুকে যায় ও মৃত্যুর আগ পর্যন্ত আর বাইর হইতে পারে না, একদম না, ইউটার্ন নিতে পারবে না, ওইখানেই থেকে যাবে। এবং ধীরে ধীরে পরিষ্কার হচ্ছে, হ্যাঁ কুয়াশা কেটে যাচ্ছে, পরিষ্কার দেখা যাচ্ছে নতুন যে দল হতে যাচ্ছে এটা জামাতে ইসলামীরই একটি অঙ্গ সংগঠন। হয়তো স্বীকার যাবে না, বলবে না, কিন্তু এরকমই কিছু হবে, দেখবেন এরকমই কিছু হবে। জামাত ইসলামের একটা বদনাম আছে না, বদনাম, ওই যে রাজাকার বলা হয়, রাজাকার ছিল, আলবদর ছিল, ক্ষমা চাইতে হবে। ক্ষমা কেন চাইবে? ওনাদের তো বিচার হয়ে গেছে না, গত 53 বছর যাবত তো খালি ওনাদেরই বিচার করলো। হ্যাঁ, সব দলে সে তো ওনাদেরই বিচার করছে, ফাঁসিতে দিচ্ছে, আর কত বিচার করবে? বিচার তো শেষ, এখন নতুন বিচার শুরু হবে। জুলাই আগস্টের হত্যাকারীদের নতুন বিচার, যেখানে জামাতে ইসলামের বিচার হয়েছে, ঠিক ওই একই জায়গায় ওদের বিচার হবে। কিন্তু কবে হবে আমরা তো দেখতে পাচ্ছি না। আমরা কি দেখতেছি? গত 6-7 মাস যাবত একটা চিত্র দেখতেছি, কিন্তু হ্যাঁ একই জিনিস বারবার দেখতেছি। সেটা কি? ওই যে জেলখানা থেকে আদালত পাড়ায় নিয়ে আসা বেশ কয়েকজন চীনা মুখ, হ্যাঁ এনাদের নাম আমাদের মুখস্থ হয়ে গেছে, নিয়ে আসা আর নিয়ে যাওয়া। প্রথম দিকে যখন নিয়ে আসতো তখন কিন্তু দেখেন পরবর্তী কিছু জিজ্ঞাসা করলে বলা যাবে না। আবার এখন যে লড়াই করে বাঁচতে হবে। আগে সব যখন বাইরে হতো না, তখন হেলমেট পরা থাকতো, মাথা নিচে থাকতো। এখন হেলমেট খোলা, গায়ে দেখবেন একদম ইস্তেরি করা পাঞ্জাবি, মাথাটা আঁচড়ানো, খুশি মন। হ্যাঁ, ওরা বুঝা ফেলাইছে যে আমগরে শুধু এই মিডিয়ার সামনে দিয়ে নিয়ে যাইবো আর নিয়ে আসবে, এইটাই বারবার দেখাবে। ওই যে কুমিরের ছানার মতো একই বাচ্চা বারবার দেখাইছে, বলছে যে 7টাই আছে, কিন্তু একটারই বারবার দেখাইছে। এদেরকে নিয়ে যাবে, এদেরকে নিয়ে আসবে। সত্যিকারে বলেন তো কয়জন ধরা পড়ছে? যত বড় অপরাধীর লিস্ট, বাকিরা কই? এবং ছোট অপরাধী তো নাই, সবাই কিন্তু যার মতো শেল্টারে। এই যে বর্তমান যে অস্থির অবস্থা, এই যে আসিফ আকবর বললো যে বিএনপির কাহিনী যেটা শুনতেছি এটা ভালো না, এই জেনারেশন ক্ষমা করবে না, এটা মেনে নিতে পারবে না মানুষ, হ্যাঁ মানুষ মেনে নিতে পারবে না। আপনারা কি মনে করছেন সবই বিএনপি? এই বিএনপির মধ্যে ওরা ঢুকে নাই? ওরা কয়জন? আমরা তো ওই যে দেখি জেলখানা থেকে আর কোর্ট পর্যন্ত নিয়ে যাও, এই কয়জন তো দেখি। বাকিরা কই? বাকি মাথাগুলো কাজ করতেছে না, তাদের দলের লোক কাজ করতেছে না। তাদের একটাই টার্গেট, এমন একটা অস্থির পরিবেশ সৃষ্টি করো, বাসে যায় রেপ করো, ওখানে যা ডাকাতি করো। মোহাম্মদপুরে একটু আগে দেখলাম ডাকাতি হইতেছে, ওই যে মসজিদের মাইকে বলতেছে ডাকাত ঢুকছে, সবাই হুঁশিয়ার। এবং এগুলা ফেসবুকে ছড়ায় দিতেছে, এগুলো ছড়ানো হচ্ছে টাকা খরচ করে অস্থির পরিবেশ তৈরি করার জন্য, যেটা বিএনপি বুঝতেছে কিনা আমি জানি না। ওনাদের সঙ্গে মিশা এই যে মাফিয়া গ্যাংয়ের যেটা ছোট ছিল বাচ্চা কাচ্চা, সব কিন্তু ঢুকে গেছে, অস্থির পরিবেশ করতেছে। অস্থির পরিবেশ করলে ফায়দা লুটতে পারবে, কারণ তারা তো এইভাবেই ফায়দা লুটে আসছে সারা জীবন, ওই ফায়দাটাই লুটতে চাইতেছে। এখন ওই আসিফ আকবরের মতো যদি পুরা সবাই আপনারা বড় নেতারা একই সুরে কথা বলেন এবং একটুখানি যদি সহযোগিতা করেন বর্তমান সরকার আইন কানুন সবকিছু ঠিক করতে পারবে। ওনারা তো চ্যালেঞ্জ হিসাবে নিছেন, কিন্তু কি করবে দেখেন চারিদিকে, বুঝছেন, বেকারত্ব, কোনো কাজ নাই, কাম নাই, সবাই যায় এখন ওই যে রাজনীতি করবে। আর রাজনীতি করে বাঁচার জন্য ওই যে চাঁদাবাজি করতে হবে। আর চাঁদাবাজি যদি বন্ধ করে দেন এখন ওই যে আবার ডাকাতি হবে, পকেট খালি তো ডাকাতি, রাহাজানি, লুটপাট এগুলো হবে। কারণ খালি পকেট তো আপনার তো লাগবে কিছু। এই অভ্যাস তো আমরা করাই ফেলাইছি। বড় নেতা রানা, বুঝছেন, ওই যে পালে রংবাজ পালে, তো কেন দরকার ওদের রংবাজ আমি জানি না। যাই হোক, রাজনীতির রূপ চেঞ্জ করতে হবে। আসিফ আকবর সাহেব, আপনাকে থ্যাঙ্কস, স্যালুট জানাই। আপনি প্রতিবাদ করছেন, সবাই প্রতিবাদ করেন, ন্যায়ের পথে থাকেন, দেশকে ভালোবাসেন। এভাবে অস্থির করলে চলবে না। আর আপনারা ভাবছেন অস্থির করলে অভিমান কইরা, রাগ কইরা ইনুস চলে যাবে, ঘোড়ার ডিম যাবে। এবছর নির্বাচন না হলে
বিএনপি সামনের বছর ঈদের পর কঠিন আন্দোলন করবে। বিএনপি এ ধরনেরই বার্তা দিচ্ছে, জনগণ বিএনপির বার্তাকে এভাবেই ট্রান্সলেট করছে। দর্শক, বিএনপির দুদু, যাকে মজা করে বলেন যে দুদুকে দুদু দাও, দুদু শিশুর মতো কথা বলছে, হ্যাঁ ঠিক সেরকমই আরেকটা পারফরমেন্স বিএনপির দুদুর। এবছরের মধ্যেই নির্বাচন দিতে হবে, বিএনপির খেলা আপনারা এখনো দেখেন নাই। যমুনা টিভি ফটোকার্ড দিয়ে এই নিউজ প্রচার করার সাথে সাথে ভাইরাল। 1 ঘন্টার মধ্যে 50,000-এর বেশি রিয়াক্ট, এবং প্রায় সবগুলো হাহা রিয়াক্ট, লাভ রিয়াক্ট একেবারেই নাই বললেই চলে, এবং 10,000-এর উপরে কমেন্টগুলো 100% নেগেটিভ। তো দুদু বলছেন যে এবছর নির্বাচন না হলে বিএনপির খেলা আপনারা এখনো দেখেন নাই, মানে খেলা দেখবেন। আর জনগণ সবাই ধরে নিয়েছে যে বিএনপি ঈদের পর খেলবে, বলছেন যে ঈদের পর মন্তব্য হচ্ছে এগুলো। সবাই বলছে ভাই ঈদের পর, কোন ঈদের পর খেলা দেখাবেন? 17 বছর তো দেখাতে পারেনি, তো এখন কোন ঈদের পর দেখাবেন? এই হচ্ছে বিএনপির অবস্থা। দর্শক, অন্তর্বর্তী সরকারকে চলতি বছরের মধ্যে নির্বাচন দেওয়ার আহ্বান জানিয়ে বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন এই বছরের মধ্যে নির্বাচন দিতে হবে। বিএনপির খেলা এখনো দেখেন নাই আপনারা। না, আমরা গত 15 বছরে দেখিনি, 17 বছরে দেখিনি, তাহলে কি সামনের বছর ঈদের পর দেখাবেন? কথা থেকে এটাই বোঝা যায়। শুধু কয়েকটা জনসভা শুরু হয়েছে, এই জনসভায় কি খেলা নাকি? হাসিনার বিরুদ্ধে কিভাবে খেলেছেন? হাসিনা বলেছে যে রাস্তার ডান পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে সমাবেশ করবা, তারপরে দাঁড়িয়ে দাঁড়িয়ে সমাবেশ করবে। হাসিনা বলেছে না বাবারা, তোমরা একটু গোলাপবাগের দিকে যাও, দৌড়ে গোলাপবাগের দিকে গেছে। এইভাবে খেলেছে গত 15 বছর। এখন ঈদের পর কিভাবে খেলবেন? এরকম খেলা হলে সমস্যা নেই, আর অন্য কোনোভাবে খেলতে গেলে, ফাউল খেলতে গেলে জনগণ তো আপনাদের খেলে দিবে। প্রধান উপদেষ্টার উদ্দেশ্যে বিএনপির এই নেতা বলেন, আমি ডক্টর ইউনূসকে বলবো ভাই না স্যার বলেন। ডক্টর ইউনূস আপনার ভাই না স্যার, বলো ভাই আপনি ভালো লোক, একটা মর্যাদাশীল লোক, জ্ঞানীগুণী মানুষ, দেশে বিদেশে আপনার সুনাম আছে, এদের পাল্লায় পড়েন না, বিএনপিকে রাস্তায় নামিয়েন না। যদি একবার রাস্তায় নামে, ফুলের মালা দিয়ে আপনাকে বরণ করেছে, ফুলের মালা দিয়েই বিদায় দিতে চাই। দেখেন, ডক্টর ইউনূসকে বিএনপি বরণ করে নাই, বিএনপি চায় নাই, বিএনপি মানতে চায় না। এটা প্রমাণিত হয়েছে জুলকারনাইন স্যারের পোস্টে ডক্টর ইউনূসকে এনেছে শিবির। অতএব শিবির যাকে এনেছে তাকে তো আপনারা মানতে পারবেন, এটা তো জানি। তার কিছু প্রশংসা করছেন, এটা পিঠ বাঁচানোর জন্য। ডক্টর ইউনূস শাসক, তাকে আপনি হুমকি দিবেন আর আপনার হুমকি শুনে সে চলে যাবে, এটা ভাবলেন কিভাবে? তিনি প্রাইম মিনিস্টারের মর্যাদায় চিফ অ্যাডভাইজার এমনি হননি। আর ওদের কথায় কান ওদের কারা? মানে এই ছাত্র উপদেষ্টাদের কথা বলছেন না, এখানে সংস্কার করতে হবে। এটা জনগণের শহীদদের রক্ত কথা বলে, সংস্কারের কথা বলে, আহত নিহতদের কথা, বিপ্লবের কথা, গণঅভ্যুত্থানের স্পিরিট, এটাই সংস্কার করতে হবে। আপনি একটু ধৈর্য ধরেন, জনগণ সমর্থন করলে, চাঁদাবাজি না করলে ক্ষমতা আসতে পারবেন। জুলাই আগস্টে গণঅভ্যুত্থানে বিএনপির ভূমিকা নিয়ে দলটির এই ভাইস চেয়ারম্যান বলেন, কয়েকটা ছেলে নামলো আর এমনি বাংলাদেশ মুক্ত হয়ে গেল। কয়েকটা ছেলে কোথায় ভাই? এদেশের আপামর জনসাধারণ নেমেছে, সব শ্রেণী পেশার মানুষ নেমেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে। এই সময় তিনি বলেন, শেখ হাসিনা দেশে আসবে, তাকে বরণ করব, বিচার হবে, ফাঁসির কাস্টে ঝুলতে হবে। এগুলো প্রতীকী কথা। শেখ হাসিনা দেশে আসবেন না, তার লাশ আসে কিনা সন্দেহ আছে। হাজার হাজার মানুষকে হত্যা করেছে, দেশের একটা ব্যাংকেও টাকা নেই, ব্যাংক এখন ডক্টর ইউনূস সাহেব ভরছেন। তার বাড়ির কাজের লোকও 400 কোটি টাকার মালিক। বড় চোর শেখ হাসিনা পরিবার, তাদের বিচার করা হবেই। হ্যাঁ, বিচার করা হবে। এজন্যই নির্বাচনে দেরি হবে, সংস্কার করতে হবে, প্রশাসনকে গতিশীল করতে হবে, যাতে আপনারা ভোট চুরি করতে না পারেন। এখন দেখেন, এই যে বিএনপি খেলা দেখানোর হুমকি দিল, জনগণের মন্তব্য দেখেন। ঈদের পর খেলা হবে, কোন ঈদের পর জানিয়ে দেওয়া হবে। এটা লিখেছেন অন্য একটা দলের একজন গুরুত্বপূর্ণ নেতা। একজন লিখেছেন, কে বলেছে দেখিনি, গত 17 বছর ধরে দেখতেছি। একজন লিখেছেন, দেশ পুনর্গঠনের জন্য ডক্টর ইউনূস তারেক রহমানের চেয়ে বেশি যোগ্য, তাই তাকে আরো 5 বছর দেওয়া হোক সংস্কারের জন্য। মানুষ এটাই চায় যে ডক্টর ইউনূস থাকুক, তার চাইতে ভালো কেউ আসবে না। যদি বলা হয় 5 বছরের জন্য ডক্টর ইউনূস থাকবে, গণভোট 70-80% লোক গণভোটে রায় দেবে। আরেকজন লিখেছেন, ইনশাল্লাহ ঈদের পর কঠোর আন্দোলন কর্মসূচি পালন করা হবে। আরেকজন লিখেছেন, জুলাই গণঅভ্যুত্থানে বিএনপির বড় বড় নেতাদের চেয়ে ঢাকার রিকশাওয়ালাদের অবদান বেশি। এক্স্যাক্টলি, গত 17 বছর আপনাদের খেলা দেখছে জনগণ। মানে এইভাবে যত কমেন্ট 10,000-এর উপর, আমি যখন এই তথ্যগুলো নিয়েছি তো এখন হয়তো এটা আর অনেক কমেন্ট হারি একটা ভরে গিয়েছে। প্রিয় দর্শক শ্রোতা, আশা করি সবগুলো ভিডিও দেখেছেন এবং বিস্তারিত আলোচনাগুলো শুনেছেন এবং সবকিছু জেনেছেন, বুঝেছেন। তো অবশ্যই এবার আপনাদের মূল্যবান মতামতটা জানিয়ে দিন, আর পারলে ভিডিওটি শেয়ার করে সবাই দেখার সুযোগ করে দিন। আর আমাদের এই চ্যানেল নাসির ইসলামিক মিডিয়া সেন্টারে যদি আপনারা নতুন হন, প্রতিনিয়ত এই ধরনের সকল প্রকার নিত্য নতুন আপডেট খবরগুলো পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। আর ইতিমধ্যে যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে ভিডিওটি এখানে শেষ করছি। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।